আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মার্কিন কংগ্রেসে গতকালকে 1971 সালে জামাতের যেই কর্ম বা জামাতের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে একটা জামাতের কে বিচারের মুখোমুখি করার জন্য যে একটা প্রস্তাব পেশ করেছেন, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, জামাতের বা বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে আসলে আমরা অনেকেই অবগত আছি কম বেশি। এখন এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশের ভিতরে বিশেষ করে সবচেয়ে বেশি আওয়ামী লীগ সোচ্চার বা আওয়ামী লীগ সমর্থিত যারা থাকে তারা সবচেয়ে বেশি সোচ্চার, এটা আমরা লক্ষ্য করেছি। আর এখানে অন্যান্য বিশেষ করে বাম রাজনীতির সাথে যারা জড়িত তারাও মোটামুটি এই যে জামাতের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড নিয়ে সোচ্চার থাকে সবসময়। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এই বিষয়টা আসলে আন্তর্জাতিক মহলেও অনেক সাড়া ফেলছে। কেননা গতকালকে অর্থাৎ 21শে মার্চ যে মার্কিন কংগ্রেসের যে কংগ্রেসম্যান গ্রিক ল্যান্সম্যান তিনি এই যে ডেমোক্রেটিক পার্টির একজন সদস্য, তিনি এই যে মার্কিন কংগ্রেসের মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে তিনি একটা প্রস্তাব তুলেছেন। প্রস্তাবে তিনি এই যে জামাতকে থেকে বিচারের মুখোমুখি নিয়ে আসার জন্য বা 1971 সালে জামাতের যে ভূমিকা রয়েছে সেই ভূমিকাকে আসলে হিসেবে ধরে বা ভূমিকাকে এই যে অন্যায় হিসাবে ধরে তাদেরকে বিচারের মুখোমুখি করে আনার জন্য বা নিয়ে আসার জন্য তারা একটা প্রস্তাব নিয়ে আসছেন। এখন সম্মানিত দর্শক, বাংলাদেশের কোনো ঘটনা ঘটলে, বিশেষ করে জামাতের বিপক্ষে কোনো ঘটনা ঘটলে, সেটা আমরা আসলে আওয়ামী লীগের উপরে দায় চাপাতে চেষ্টা করি। এটা হোক XYZ বিভিন্ন পক্ষগুলোই। কেননা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিষয়ে যতটা আওয়ামী লীগ নিজেদের পক্ষ বলে বা নিজেদের জন্য দাবি করে, বা আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। হয় আপনি এটার বিরোধিতা করতে পারেন, কিন্তু আসলে বাস্তবতা অন্য জিনিস। বাস্তবতা কিন্তু বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 100% শিওর ছিল। এখন এখানে হয়তো আপনি আপনার কোনো দলের কথা বলবেন, সেইটা হয়তো দলকানা কথা আমাদের হতে পারে, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা আওয়ামী লীগের ভূমিকা, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এখন এই আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে প্রায় নেই বললে চলে। এখন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কোনো ভূমিকায় নাই। তাদের যে 17 বছরের যেই দীর্ঘ শাসনামল, সেই শাসনামলের কারণে তাদের বিভিন্ন ভুল ত্রুটি, বিভিন্ন অন্যায় ইত্যাদি ইত্যাদি হতে পারে, থাকতে পারে বা আছে। এই কারণে তারা রাজনীতির বাইরে আছে বর্তমানে। এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এসে তাদের যে কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে, সেই কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে বা তাদের কার্যক্রম নিষিদ্ধ এটা তোলার বা এটা উঠিয়ে ফেলার কোনো সুযোগ আমরা দেখতে পাচ্ছি না এখনও। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের এই বর্তমান সরকারের মানে বিএনপি সরকারের একজন মন্ত্রী, এই যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি সরাসরি নিজেই বলছেন যে আসলে বিএনপি যেন আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা আছে এটা তুলে নিবে না, এরকম কথা তিনি বলেছেন। এখন স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি মির্জা ফখরুল ইসলাম সাহেবের মতো ব্যক্তি যখন বলে যান আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না, তাহলে এটা আমরা ধরে নিতে পারি যে বর্তমান সময়ে বা এই সরকারের এরকম কোনো পরিকল্পনা নেই যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, তাহলে জামাতের কোনো বিরুদ্ধে কথা বলার মতো আমি আসলে কাউকে সচরাচর দেখি না এই মুক্তিযুদ্ধ বিষয়ে। কিন্তু এই যে মার্কিন মূল্যকে, বিশেষ করে বাংলাদেশ থেকে প্রায় 7 সমুদ্র 13 নদী ওপারে গিয়ে এইখানে মার্কিন মূল্যকে বাংলাদেশের যে 1971 সালের মুক্তিযুদ্ধে জামাতের যে ভূমিকা, জামাতের যে নেতিবাচক ভূমিকা, এই বিষয়গুলো নিয়ে যখন কথা ওঠে, তখন তো আসলে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে এখানে আসলে বিতর্কের জন্ম দেয় বলে আমার কাছে মনে হয়। কেননা আপনারা জানেন গতকালকে অর্থাৎ এই যে ঈদের শুভেচ্ছা বিনিময়ে আমরা দেখেছি জামাতের যিনি বর্তমান আমির জনাব শফিকুর রহমান, তিনি বিদেশি কূটনীতিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি যেভাবে বিদেশি কূটনীতিকদেরকে জড়িয়ে ধরা বা পিছন থেকে তাদেরকে জড়িয়ে ধরা ইত্যাদি ইত্যাদি, এটা এক ধরনের কুশল বিনিময়ের মতো হিসেবে আমরা যদি পজিটিভলি নেই, হ্যাঁ, কুশল বিনিময় করেন। এই হাসি খুশির ভিতরে থাকা অবস্থায় হঠাৎ করে বিদেশিদের পক্ষ থেকে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এরকম যখন প্রস্তাব আসে তাদের এরকম যখন প্রস্তাব মার্কিন কোনো কংগ্রেসে ওঠে, তখন তো আসলে জামাতের জন্য চিন্তার কারণ হয় বলে আমার কাছে মনে হয়। জামাত যখনই এই যে 1971 সালে তাদের ভূমিকার কথা বলতে চাচ্ছে, আসলে তারা বলতে পারে না। কেননা এই যে একবার অন্যায় করলে সেই অন্যায়ের বিষয়টা আসলে খুঁচিয়ে খুঁচিয়ে
একজনের মুখ বন্ধ হলে আরেকজন আসলে দাঁড়িয়ে যায়, সেই দাঁড়ানোর পক্ষ থেকে তাদের পক্ষ থেকে এটা কিন্তু প্রায় সময় প্রশ্ন করা হয় তাদের, মানে সেই ক্ষততে আবার নতুন করে খোঁচানো শুরু হয়। এখন জামাতের ক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু ওরকমই। বাংলাদেশের ভিতরে এখন জামাতেকে নিয়ে বা জামাতের এই ভূমিকা নিয়ে কেউ সচরাচর প্রশ্ন তুলতেছে না, কিন্তু সেই মার্কিন মূল্যকে তাদের এই ভূমিকা নিয়ে এখন নতুন করে আবার সেই খোঁচাখুচি শুরু হয়েছে। এখন মার্কিন কংগ্রেস, মার্কিন যেই হাউস অফ রিপ্রেজেন্টেটিভের যেই প্রস্তাবটা এখানে উঠছে, এটা আসলে কোনো এখনও আইন নয় বা মার্কিন সরকারের কোনো দৃষ্টিভঙ্গি নয় এখন আনুষ্ঠানিকভাবে। এটা মূলত একজন কংগ্রেসম্যান বা একজন কংগ্রেসম্যান তার নিজের মতামত সেখানে প্রস্তাব আকারে তুলছে। এখন এই প্রস্তাবটা হয়তো কোনো এক সময় আইনে হয়তো পাস হতে পারে, বা এটা তখন যখন আলোচনা হবে, আলোচনার পরে হয়তো বা মার্কিন সরকারের কাছে এই বিষয়ে যেতে পারে, তখন সেটা আনুষ্ঠানিকভাবে মার্কিন সরকার জানাবে। কিন্তু এখন তো সেখানে আলোচনা উঠেছে মূলত। এখন এই যে জামাতের যে ভূমিকা 1971 সালে, সেটা তো আসলেই সত্যি। জামাত তখন যে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, পাকিস্তানিদের সমর্থনে ছিল, ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু আমরা বিশেষ করে কম বেশি সবাই জানি। এখন সেই জামাত বর্তমানে যেই আপনার চিল মুডে রয়েছে, প্রধান বিরোধী দলের ভূমিকায় থেকে সেই চিল মুডে থাকা জামাতকে নিয়ে এখন নতুন করে মার্কিন কংগ্রেসে যখন এরকম কথাবার্তা শুরু হয়, তখন জামাত তো আসলেই এক ধরনের বড় ধরনের এক টেনশনে পড়ে যায়। এবং নতুন প্রজন্ম যারা এই যে বর্তমান যে প্রজন্ম আছে, এই প্রজন্ম তো তখন জামাতের প্রতি যেই আপনার সমর্থন বলেন বা জামাতের প্রতি তাদের বিশেষ করে যে প্রজন্মটা জামাতকে কেন্দ্র করে নতুন একটা প্রজন্ম, কিন্তু নতুন একটা আপনার গ্রুপ কিন্তু তৈরি হয়েছে। এখন এই তরুণ প্রজন্ম বা তরুণ গ্রুপ যারা রয়েছে, তাদের মনে তো আসলে জামাতকে নিয়ে তখন একটা প্রশ্ন উঠবে, তাহলে জামাত কি সত্যিই কি এই যে 1971 সালের যে আমাদের মহান মুক্তিযুদ্ধ, সেই মহান মুক্তিযুদ্ধের জামাতকে আসলেই কি আমাদের বিপক্ষে ছিল? বাংলাদেশ নামক সৃষ্টি হয়নি জামাতকে এই বিষয়টাই চেয়েছিল? এরকম প্রশ্ন যখন ওঠে, তখন তো আসলে জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছে, তারা তখন প্রশ্নবাণে জর্জরিত হবেন, তারা এটার উত্তর দিতে দিতে তারা তখন ক্লান্ত হবেন। এখন ডক্টর শফিকুর রহমান যদিও কালকে এসে বলেন মিডিয়ার সামনে, যেন আমরা 1947 থেকে এই পর্যন্ত যত যা ঘটেছে সব কিছুর জন্য ক্ষমাপ্রার্থী, কিন্তু তারা স্পেসিফিকলি 1971-এর কথা বলে না। তারপরে ধরে নিলাম তারা 1947 থেকে এই পর্যন্ত যত যা কিছু হয়েছে এটার জন্য ক্ষমাপ্রার্থী হলো, কিন্তু তারা আসলে মূলত এই যে 47-কে কেন টেনে আনছে, তারা এখানে আমাদের 1971 সালের যে ঘটনা ঘটেছে এটার জন্য আমরা লজ্জিত, এইভাবে কথা বললেই হয়ে যায়। যাক, আমার আলোচনা মূলত সেদিকে নয়। আমার আলোচনা এই যে কংগ্রেসম্যান বা মার্কিন কংগ্রেসে যে বিষয়টা উঠলো, আসলে এটা জামাতের জন্য কারণ হবে। আর এই যে পাকিস্তান যে আসলে এত গণহত্যা এখানে করেছে, আমাদের বাংলাদেশে কিছু বিশেষ করে আপনার অ্যাক্টিভিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তাদেরকে আমরা দেখি যে তারা এই বিষয়টাকে ছোট করে দেখতে চায়। বিশেষ করে আপনি যদি এই যে সাংবাদিক ইলিয়াস হোসেন বা আপনার পিনাকি ভট্টাচার্য, এদের কিছু ভিডিওতে দেখবেন যে এরা বাংলাদেশের যে মহান মুক্তিযুদ্ধে যে সমস্ত শহীদদের সংখ্যা, সেই সমস্ত শহীদদের সংখ্যা নিয়ে অনেক সময় বিতর্ক তৈরি করে। এখন এই বিতর্কের বিষয়ে তারা হয়তো অনেকটা জানে না, অথবা তারা হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বিষয়টা কমানোর চেষ্টা করে বলে আমার কাছে মনে হয়। আপনি দেখেন যে এই যে পাকিস্তানের হানাদার বাহিনী যেই পরিমাণ গণহত্যা এখানে চালিয়েছে, এটা আসলে ইতিহাসে বিরল। এখন এই পরিমাণ গণহত্যা চালানোর পরে এত এত নারীদেরকে ধর্ষণের পরে তারপরও আমাদের দেশের কিছু মানুষ এখনও তাদের অর্থাৎ পাকিস্তানের পক্ষে কথা বলে, এটা আমাদেরকে আসলে লজ্জায় ফেলে দেয় বলে আমার কাছে মনে হয়। এখন এই প্রসঙ্গে যদি আমরা একটা বিষয় দেখি যে পাকিস্তান এই অঞ্চলে যে বিশেষ করে হিন্দুদের উপরে বা 1971 সালে মুক্তিযুদ্ধে এই অঞ্চলের মানুষের উপরে যেভাবে নির্যাতন করেছে, সেই বিষয়ে একটা লেখা যদি আমরা দেখি, পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গহর বুট্টো গহর আয়ুব, পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গহর আয়ুব, তার একটা বই লিখেছিলেন তিনি। বইটার নাম ছিল আপনার ক্লেমস ইনটু করিডোর অফ পাওয়ার। এই ক্লেমস ইনটু করিডোর অফ পাওয়ারে তিনি যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন, সেখানের ভিতরে একটা তথ্য যদি আমরা একটু আলোচনা করি, সেই তথ্যটা তিনি সাবেক সেনাপ্রধান বা সাবেক প্রেসিডেন্ট পাকিস্তানের যে ফিল্ড মার্শাল আইয়ুব খানের ব্যক্তিগত যে ডায়েরি, ওই ডায়েরি থেকে নিয়েছিলেন। ওই ডায়েরিতে একটা তথ্য এরকম রয়েছে যে যুদ্ধের পরে 1 বছর পরে একজন ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় একজন ব্যক্তি বা একজন সামরিক অফিসার, তাকে রাওয়ালপিন্ডি কোনো এক সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল। সেখানে ওই ব্যক্তি এতটাই মানসিক বিকারগ্রস্ত হয়ে গিয়েছিলেন যে তার
হ্যাঁ, এতটাই বিকারগ্রস্ত হয়েছিলেন, এটার কারণ হিসেবে তিনি সেখানে উল্লেখ করেছেন ওই অফিসার এই যে পূর্ব বাংলার মানে বিশেষ করে বাংলাদেশের যুদ্ধে, হ্যাঁ, বাংলাদেশের এই গণহত্যার সাথে তিনি জড়িত ছিলেন। তখন তিনি ঘুমাইতে পারতেন না, তিনি ঘুমাতে গেলে তিনি এই অঞ্চলের যে বিভীষিকাময় মুহূর্ত, তারা ওই যেন বাড়িঘর পুড়িয়ে দিত, মানুষদেরকে হত্যা করতো, এই বিষয়গুলো শুধুমাত্র তার মানে তিনি ঘুমাইতে গেলে এগুলো তার মানে স্বপ্নে ভেসে উঠত। তখন এই অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু তখন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরকম একটা তথ্য কিন্তু ওই যে পাকিস্তানের সাবেক যিনি ফিল্ড মার্শাল ছিলেন, ফিল্ড মার্শাল জেনারেল আইয়ুব খান, পরবর্তীতে তিনি প্রেসিডেন্ট ছিলেন, হ্যাঁ, এই আইয়ুব খানের তিনি এই যে ডায়েরি থেকে কিন্তু এরকম তথ্য নেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যেরকম কাজ তারা করেছে তাদের সেনাদের মনেও অনেকটা মানে এখানকার যে গণহত্যা, সেই গণহত্যার প্রভাবটা তাদের সেনাদের মধ্যেও পড়েছিল পরবর্তীতে হয়তো। এখন আপনি দেখবেন মানুষকে আজকে হত্যা করবেন, কালকে হত্যা করবেন, পরশুদিন হত্যা করবেন, হত্যা করতে 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 তখন আপনার আর ভালো লাগবে না। তখন আপনার মানুষ যেই আপনার কি বলে বিবেক বলতে একটা কথা আছে, সেই বিবেকের ভিতরে তখন তাড়না জন্মাবে। আর ওই বিবেকের তাড়নায় তখন দেখবেন আপনার মানসিক ভারসাম্যহীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরকমই ঘটনা এই যে পাকিস্তানের একজন সৈন্যের ক্ষেত্রে ঘটেছে। সুতরাং আপনি দেখেন এই অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনী যেইভাবে মানুষ হত্যা করেছে, এটা আসলে নতুন করে বলার কিছু রাখে বলে আমার মনে হয় না। সুতরাং মার্কিন কংগ্রেসে যেরকম ঘটনা ঘটেছে, যেই যেন পাকিস্তানের সমর্থক হিসাবে বা 1971 সালে পাকিস্তানিদের সহায়তা করতে জামাত এই অঞ্চলে যেই ধরনের ভূমিকা পালন করেছে, সেই ভূমিকার জন্য আসলে বিচার হওয়া উচিত বা আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। আবার এই যে এই বিষয়টা নিয়ে আসলে মার্কিন কংগ্রেসে যে তথ্যগুলো উঠেছে, সেটা 1971 সালে এই যে গণহত্যা, সেই গণহত্যার বিচারকে স্বীকৃতি মানে গণহত্যাকে স্বীকৃতি দিতে একটা প্রস্তাব পাশ করা হয়েছে সেখানে। এখন সব মিলে আসলে এই প্রস্তাবটা যদি মার্কিন কংগ্রেসে পাশ হয়, মানে নিম্নকক্ষ থেকে উচ্চকক্ষে, মানে আপনার এই যে কি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ থেকে যখন উচ্চকক্ষে যাবে, তখন এই সমস্ত বিষয়গুলো আলোচনা হবে। আলোচনা হয় আশা করি মার্কিন সরকারের একটা যে পদক্ষেপ বা যেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, সেটা হয়তো আমরা জানতে পারবো, আমরা আশা করি। তা ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। দর্শক, আপনি কি মনে করেন যে জামাতের 1971 সালের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য জামাতের আসলে বিচার হওয়া উচিত কি না? আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়। আমাদের যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারের কথা না, আমি ইনস্টাগ্রামে টিকটকে এনে তার সামনে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।